হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম আর সমবয়সীদের আন্তরিকতার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল, আর ঋতুর সারাবেলা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা এই চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে অথবা ইউটিউব থেকে দেখলে অথবা ইনস্টাগ্রাম থেকে দেখলে সমস্ত জায়গাতেই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট এবং শেয়ারও করবেন। তাহলে চলুন আজকের সারাবেলাতে আমি এবং আমার ছানাপোনারা কি কি অ্যাক্টিভিটি করছে সবটাই আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম একটা ভিডিও ক্লিপিং আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি ছানা, মানে আমার ছোট ছেলে আর আমার ৩ নম্বর ছেলে চ্যাং, যাকে আমি কত আদরের নামে যে ডাকি, চ্যাং, বুকুনি, চুকুনি, বিভিন্ন ওর আমার কাছে এত নাম, কিন্তু ওর যখন যে নামে মর্জি হয় তখন সে নামে সাড়া দেয়। আর ও কিন্তু বাংলায় কথাবার্তা বলে না, হিন্দিতেও বলে না, উড়িয়াতেও বলে না, ও সবটা ইংলিশে বলে। আপনাদের একদিন ওর কথাবার্তাগুলো রেকর্ড করে যদি শোনাতে পারি অথবা একটা ব্লগে দেখাতে পারি, অবশ্যই দেখাবো। তো এটা আমার বাপের বাড়ি, আর বাপের বাড়ির ছাদে আমরা ছুটিতে গেছিলাম, তখন আমার দুটি ছেলে মিলে কি মানে করছে অবস্থাটা বুঝতে পারছেন। সারা ছাদে ওরা দুজনে ওই রকম পরিমাণ সাইকেল চালিয়ে হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি, হাসাহাসি সমস্ত কিছু করে যাচ্ছে। ওরা দেখলেও মানে একে অপরের সাথে দেখলেও থাকবে না, না দেখলেও থাকবে না। তো এরপরে সোজা আপনাদেরকে আমি নিয়ে চলে আসি ব্যাক টু আনগুল। ওটা ছিল বারাসাত, কলকাতা, আর এটা আমরা ব্যাক টু আনগুল চলে এসেছি। এবং সেখানেই দেখতে পাচ্ছেন যে আমার সেই দিন আসলো ছোট ছেলের একটা গিফট, যেটা আসলো ফার্স্ট ক্রাই থেকে। এবং ফার্স্ট ক্রাই থেকে গিফটটা দেখুন ও হাতে নিয়ে বসে আছে, এবং ওটা কিন্তু ও জানে ওই দিনই আসবে, আর সকাল থেকে সেটার জন্য অপেক্ষায় বসে আছে। ও ঘুম থেকে উঠেই কলিং বেলটা বেজেছে, আর তখনই ও ঘুম থেকে উঠেছিল অ্যাকচুয়ালি, আর সাথে সাথেই আমাকে বলেছে, মা আমার গিফট চলে এসছে। তো সকালবেলা যা নিত্যনৈমিত্তিক কাজ থাকে, ঘর ও গোছালো চারিদিকে, তো ওইটা নিয়ে বসেছিল ওর পাপা যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত। পাপা আসলে সেটা খোলা হবে, জিনিসটা সেট হবে। তাহলে আপনাদের সাথে আমিও দেখতে থাকি কি কি করে ওরা সেট করছে, বা দুজন ছেলে মিলে সেটা নিয়ে ওদের সারা দিন যে কি চললো। আর অ্যাকচুয়ালি বড় ছেলে ওটার উপরে উঠতে পারবে না, এই স্কুটারটার উপরে, মানে বড় ছেলের ভীষণ ইচ্ছা হচ্ছে চালাতে, ওকে আমি বারবার বকা দিয়ে নামিয়ে দিচ্ছি, কেননা ও যদি এটা চালায় তাহলে এটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে ব্যাস তারপরেই তো বুঝতে পারছেন আমার বাড়িতে হয়ে যাবে দক্ষযজ্ঞ। কিরে, ক্যারাটেতে যাওয়ার জন্য রেডি রেডি তো? বাবা থামস আপ, স্কুটার নিয়ে দাঁড়িয়ে, চলো যাই তাহলে। চলুন তাহলে ছোট ছেলের সাথে ক্যারাটে ক্লাসে যাওয়া যাক। ঘেমে নে জল হয়ে গেছি, একদম মানে দরদর করে ঘামছি। এরপরেই আমরা চলে যাই ক্যারাটের ক্লাসে, পরে ওখানে গিয়ে দেখা হবে। দেখতেই পাচ্ছেন ক্যারাটের ক্লাসে এবার গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দাদা, এবার ক্যারাটে ক্লাস থেকে আপনাদের আমি সিধা নিয়ে যাই বড় ছেলের গানের ক্লাসে। বড় ছেলের গানের ক্লাস মানে সেখানে আমি কিন্তু ক্যারাটে ক্লাস থেকে ছোট ছেলেকে ওখানে দাঁড়িয়ে থেকে নিয়ে বড় ছেলেকে আনতে গেছি। ওই দিন আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, তখন ওর ক্লাস শেষ হয়নি। তাহলে চলুন দেখা যাক ও কতক্ষণ ধরে গান করে, তারপরে আমি ওকে নিয়ে বাড়ি ফিরবো।
আপনারা তো দেখতেই পাচ্ছেন ছোট ছেলেকে নিয়ে আমি সেখানে গিয়ে কি উৎপাতের অবস্থাতেই না পড়েছি। নর্মালি আমি ওকে নিয়ে যাই না। সেদিন মানে বড় ছেলের একটু দেরি করে ক্লাসটা শুরু হয়েছিল বলে শেষও হতে দেরি হচ্ছিল, আর বাইরে গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো আমিও ঢুকে পড়ি, আর ঢুকে পড়ে তা এক মহা বিপদে পড়েছি। সে তো তার দাদাকে ডিস্টার্ব করে যাচ্ছে, গানের আন্টিকে ডিস্টার্ব করে যাচ্ছে, এভাবে ওভাবে শুয়ে পড়ে লম্বা করে পা ছড়িয়ে জাম্প মেরে উঠে পড়ে মানে বিভিন্ন অ্যাক্টিভিটি করে যাচ্ছে। যত না ও ক্যারাটেতে অ্যাক্টিভিটি করেছে তার থেকে বেশি মাত্রায় ও গানের ক্লাসে অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। মানে সে এক মহা বিপদ। মানে বড় ছেলে নিয়েও বাড়ি ফিরতে পারছি না, রেখেও চলে যেতে পারছি না। মানে আমি ভাবছি যে এক্ষুনি কেন শেষ হয়ে যাচ্ছে না। এর মধ্যেই তাড়াতাড়ি করে যদি শেষ হয়ে যায় গানটা, তাহলে আমি নিয়ে দুজনকে বেরিয়ে যেতে পারি। কেননা আমি আবার ফিরবো, 3 তলায় চড়বো, আবার নামবো, ছোট ছেলেকে লক মেরে বাড়িতে যাবো, আবার বড় ছেলেকে আনবো। এটা একটা একটু লং একটা স্পেন্ড হয়ে যায়। তারপরে ওকে একটু পড়াতে টড়াতে বসারও তো একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে একটা হযবরল হয়ে যায়। তো এরপরেই আমরা কিন্তু বড় ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি। আর আপনারা আজকে কিন্তু দেখতে পাবেন আমি যেখানে থাকি তার মার্কেট কমপ্লেক্সটা। এখানে নর্মালি আমরা মানে নিত্যনৈমিত্তিকের যে বাজারটা আমাদের করতেই হয়। আপনারা তো সবাই জানেন আমরা অঙ্গুলে থাকি, এবং অঙ্গুলের একটা মানে প্রায় 17 to 18 কিলোমিটার্স একটা ভেতরে আমরা একটা টাউনশিপে থাকি। সেই টাউনশিপের মধ্যেই ছোট ছোট বাজার, দোকান, ঘাট, সবজি সব রকম পাওয়া যায়। তো হ্যাঁ, আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখি, নর্মালি আপনারা যদি কলকাতার থেকে দেখছেন অথবা অন্য যে কোনো স্টেট থেকে দেখছেন, তো সেখানে যেরকম দাম হয় অবশ্যই স্টেট ওয়াইজ একটু ভ্যারি হয়। এবং সেটা যদি আমি কলকাতার তুলনায় দেখতে যাই, তাহলে কলকাতার তুলনায় কিন্তু অনেকটা বেশি দাম কিন্তু এইখানে। আর যদি আনগুলে মোটামুটিভাবে কলকাতা আর আনগুল ডিস্ট্রিক্টের মধ্যে বাজারগুলোতে একই রকমের থাকে, মোটামুটিভাবে 5 টাকা 10 টাকা দিক ওদিক হতে পারে। বাট যখন টাউনশিপের মধ্যে জিনিসগুলো বিক্রি হয়, মানে এক একটা জিনিসের প্রতি পার কিলোতে ওরা 20 টাকা থেকে 30 টাকা দাম বাড়িয়ে বলে ওদের ট্রান্সপোর্টেশনে নিয়ে আসতে হয়, সেই জন্য ওরা দাম বাড়িয়ে রাখে। তো আমাদের অগত্যা অবস্থা নেই, সেই হিসাবেই কিন্তু আমাদের ওখান থেকে জিনিসপত্র কিনে নিতে হয়, আমরা কিনতে বাধ্য হই। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা দুধ অথবা ডেয়ারি প্রোডাক্টের দোকানে ঢুকে গেছি। সেদিনকে ওখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো আমি নিয়ে বাইরে বেরিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে অমফেড একটা কোম্পানি। যেরকম কলকাতায় যারা থাকেন তারা জানেন মাদার ডেয়ারি হচ্ছে একটা ডেয়ারি প্রোডাক্টের নাম, একটা কোম্পানির নাম। সেরকম অমফেড কিন্তু উড়িষ্যার লোকাল ডেয়ারি, মানে যেটা দুধ অথবা বলা যায় দুধ দই ডেয়ারি প্রোডাক্টের নাম, ডেয়ারি একটা কোম্পানির নাম অমফেড। আর অমফেডের পার্লার যেরকম আমুলের পার্লার অথবা মাদার ডেয়ারির পার্লার, সেরকম কিন্তু অমফেডের পার্লার আমাদের টাউনশিপের মধ্যে একটা আছে। আর এখন আমি ঢুকছি গ্রসারির একটা, এটাকে মল বলবো না, এটা একটা সুপার মার্কেট টাইপের। তো ওই সুপার মার্কেটটায় ঢুকে সব কিছু পাওয়া যায়। তো ওইখানে আমি একটু ঢুকলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল আমার। নর্মালি যেদিন আমি বাইরে বেরোই এদের ক্যারাটে ক্লাস, গানের ক্লাসে, আমি একবারে চেষ্টা করি জিনিসপত্রগুলো কিনে টিনে নিয়ে আসার জন্য, যদি দুদিন আর না বেরোতে হয়। তো যতই না বেরোতে হয় কিন্তু আমার সেই বেরিয়েই যে কিছু না কিছু আনতে হয়। এটা যেন সব মায়েদের, সব বাড়ির গৃহবধূদের এই একটাই, যতই ভাবি যে বোধহয় আজকে আর বাজার যেতে হবে না, কিন্তু কিছু না কিছু একটা দরকার পড়েই যায়, সেই যেতেই। তারপরে আমরা একটুখানি মা ছেলেরা মিলে একটুখানি ফুচকা টুচকা খেলাম। এবারে কিন্তু আমরা শটাং আমার পক্ষীরাজের ঘোড়া উড়িয়ে দিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে, কেননা ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে, আর বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে পড়তে বসতে হবে। ফেরার পথে দেখলাম, মানে আমার হাজব্যান্ডকে আমি ডেকে নিয়েছিলাম, যদি কিছু নেওয়ার থেকে আমার থেকে জিনিসপত্র সবজিপাতিগুলো আমি ওকে দিয়ে দিতে পারি, ওর 4 চাকায় উঠিয়ে দিতে পারি। তো আমার ছোট ছেলেকে নামিয়ে দিলাম যে তুমি ওকে নিয়ে চলে যাও, আমি আর আমার বড় ছেলে আমার পক্ষীরাজের ঘোড়ায় করে উঠতে উঠতে কিন্তু বাড়ির দিকে চলে গেলাম। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টাউনশিপের নাইট ভিউ। আগের একটা ব্লগে কিন্তু আপনাদের দেখিয়েছি টাউনশিপের দিনের বেলার ভিউ, তো আর আজকে কিন্তু আপনারা দেখছেন টাউনশিপের নাইট ভিউ। আর পিছনে যে মন্দিরটা দেখলেন চলে গেল, সেই মন্দিরটা হচ্ছে মাসিমা মন্দির। মাসিমা মন্দির হচ্ছে কিসের না, জগন্নাথের যে টেম্পেল, আপনারা যেতে আসার পথে ব্লগগুলোতে একটা জগন্নাথের পুরীর মন্দিরের আদলে একটা মন্দির দেখছেন, সেটা কিন্তু অঙ্গুলের ওয়ান অফ দ্য বিগেস্ট জগন্নাথ টেম্পল বলা যায়, অথবা ওয়ান অফ দ্য
ওয়েল নোন একটা স্ট্রাকচার এটা। এটার কারিগরিটাও খুব সুন্দর এবং খুব বড় বড় কারিগরদের দ্বারা এটা তৈরি হয়েছিল। এবং প্রতি বছর রথের দিনে, রথের সময়টা ভীষণ বড় করে উদযাপন করা হয়। আগামী দিনে আপনাদের সেই ব্লগগুলো আমি শেয়ার করব, যখন রথ আসবে তখন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এবং ওখান থেকে রথ বেরিয়ে, মানে মন্দির থেকে রথ বেরিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে হয়ে ওই মাসিমা মন্দিরে কিন্তু 9 দিন ধরে যেরকম থাকে, যে নিয়মটা, রিচুয়ালসগুলো থাকে, সেখানে জগন্নাথের থাকা হয়। তারা রথে থাকে, রথের পরে মন্দিরের ভেতরে যায় এবং সেখানে বিভিন্ন পূজা অর্চনা এগুলোর মাধ্যমে ওদের ভোগ অর্পণ করা হয়। ওনাদের সামনে বিভিন্ন যে রিচুয়ালস অ্যাক্টিভিটিগুলো থাকে খুব ভালো করে উদযাপন করা হয়। এবং পুরীর যে জগন্নাথের যেভাবে পুজো করা হয় তার কিন্তু প্রায় একই রকমভাবে, এখানের লোকজন তো বলে যে একদম একই রকমভাবেই করা হয়। যা পুরীর মন্দিরে করা হয় সেগুলো সব এখানে সেইভাবেই করা হয়। উড়িষ্যার এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল বলা যায়, যে এটা এখানে খুব ভালো করে সেলিব্রেট করা হয়। এবং সেই মন্দিরের সামনে দিয়ে আস্তে আস্তে কিন্তু এবার আমরা বাড়ির মধ্যে, রাস্তায় গলির মধ্যে ঢুকে পড়লাম। এবার সিধা আমরা বাড়িতে ঢুকে যাব। এবং ঘড়ির কাঁটায় তখন বেজে গেছে প্রায় রাত্রি 8:15। এবং তখনও আমি ভাবছি বাড়িতে গিয়ে ছেলেদের কখন আমি পড়াতে বসাবো। ক্যারাটের থেকে সে এসছে, সে প্রায় হাঁপিয়ে গেছে, বড় ছেলে গানের ক্লাস থেকে। তো আমি মনে মনে চিন্তা করছি এতটা যে রাত হয়ে গেল, আমি কখন এদের একটু সন্ধেবেলা যে টিফিনটাও দিতে যদি যাই তাহলে রাতের খাবারটা দেরি হয়ে যাবে। এই সব কথাই কিন্তু চিন্তা করতে করতে গাড়ি চালাতে চালাতে আমি পৌঁছে গেলাম বাড়িতে। এবং বাড়ির সিঁড়ি দিয়ে এবার আমি উঠবো। আর 3 তলায় আমাকে উঠতে হয়, এতটা সব কিছুই করতে আমাকে ওই 3 তলা, 1 তলা, 1 তলা, 3 তলা এরকমভাবে করতে থাকতে হয়। এই সকাল থেকে শুরু হয় স্কুলে ছাড়া, তারপরে স্কুল থেকে বাচ্চাদের নেওয়া, তারপরে পড়তে যাওয়া, গানের ক্লাস, ক্যারাটে ক্লাস, ড্রয়িং, সব মিলিয়ে সারা দিনের একটা এত ব্যস্ততার জীবন থাকে যে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পাওয়া যায় না। আর বড় ছেলে আমার পিছনে পিছনে হেঁটে যাচ্ছে বলে আমি সমান তাল ওকে বলে যাচ্ছি যে তুই এগিয়ে যা, তুই তাড়াতাড়ি এগিয়ে যা, এগিয়ে গিয়ে দরজা খোল, আমার হাতে এত জিনিসপত্র, আমার ভার লাগছে, আমি নিয়ে উঠতে পারছি না। ওর সেই আমার পিছনে পিছনে চলবে। আমার দুটো কাঁধে দুটো ব্যাগ দেখতে পাচ্ছেন, ছোটো ছেলের ক্যারাটের ব্যাগ আমার কাঁধে আর বড় ছেলের পড়তে যাওয়ার ব্যাগ আমার কাঁধে। আর 3 তলা অবধি তো ওরা তো বাচ্চা, ওদের কাঁধে আর ওই ব্যাগটা দিতে না খুব মায়া লাগে। অনেকেই হয়তো বলবেন যে যাদের ব্যাগ তাদের ওঠানো উচিত, ছোটো ছেলেরটা তো ওঠানোর প্রশ্নই উঠছে না, এখন অনেকটা ছোট। বড় ছেলে তোলে না কেন তোলে, বাট ওর হাতটা ভেঙে যাওয়ার পর থেকে না নিজেই যে 3 তলায় উঠতে হবে ভীষণ মায়া লাগে, যে ওকে নিয়ে 3 তলায় ওরকম একটা ব্যাগ নিয়ে তুলবো। ওটা থেকে আমি আছি তো আমি একটু কাঁধে তুলে নিই। বুঝতেই তো পাচ্ছেন মায়ের মন। আবার মাঝে মাঝে যে কড়া শাসন করি না তাও না, আমি বলছি ঠিকই, কিন্তু শাসনের টাইমে ঠিকই হয়তো কড়া শাসন করি। আর বাড়িতে এসে কিন্তু আমার বর সেই দিন দেখতে পেয়েছে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি, প্লাস বাচ্চাদের পড়াতে বসে পড়েছি আমি আর টাইম নষ্ট না করে। তো ও কিন্তু আমাকে সাহায্য করার জন্য আমার থেকে আর কিছু চায়নি। ও নিজেই ম্যাগি ট্যাগি বানিয়ে, ও সন্ধ্যাবেলা যেটা হয়তো একটু খিদে পেয়েছিল, একটু ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়ে নিল। এরকম মাঝে মাঝেই কিন্তু ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়ে নেয়। আর আমি বড় ছেলেকে পড়তে টড়তে দিয়ে এসে ছোটো ছেলেকে একটা লেখার কাজ দিয়ে এসে আমি কিন্তু এই ক্যামেরাটা ধরে ওকে টুক করে শ্যুট করে ফেললাম, যে যাতে এই যে সিচুয়েশানটা আমার কাছে যেন ক্যাপচার হয়ে থাকে সব সময়। নর্মালি তো সাধারণত রান্না টান্না করে না, রান্না টান্নার মধ্যেই যায় না, তো সেই দিন করলো বলে টুক করে একটু ক্যাপচার হয়ে গেল। আর ওই বড় ছেলে দেখলেন কোণা থেকে আসছে, বলছে পাপা ম্যাগি বানাচ্ছে, সবাই খাবে। আর সবথেকে মজার ব্যাপারটা কি জানেন, যখনই আমাকে ম্যাগি বানাতে বলা হয় না, আমি একদম ভালো করে বানাতে পারি না। ম্যাগিটা যেন আমার হাত থেকে বানানোই হয় না, আমি বানাতে পারি না, যেভাবেই ট্রাই করি হয় না। ওর বাবা বানালে এত টেস্টি করে বানায় যে আমিও চেটে চেটে খাই। আর সেদিন ম্যাগিটা সত্যি এত অসাম হয়েছিল যে বলার বাইরে। তো আজকের দিনের পুরো ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, বিভিন্ন অ্যাক্টিভিটি শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। এরপর অন্য একটা ব্লগে আমার সারাবেলা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ টাটা।